ওয়েলকাম ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। পুজোতে সবাইকে আমার ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানালাম। সবাই পুজো ভালো কাটাও। এটা আমার 4th এপিসোড, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বোতল ঠান্ডা হচ্ছে তো তাই ফ্যাসা মাছ বাগনা ফরেস্ট। আমার সামনে বাগনা ফরেস্টের সামনে এসছি, ঠিক আছে। পুজোর মুখোমুখি প্রায় আমরা গেছিলাম, পুজো চলে এসছে, দুর্গা পুজো। তোমরা ভালো করে কাটাও। আমরা বাগনা ফরেস্টের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ বাঘের সেই জঙ্গল, সেই নেট দেওয়া ফরেস্টের চারিদিকে নেট দিয়ে ঘেরা থাকে, কারণ বাঘ যে কোনো মুহূর্তে রাত্রিরে ওখানে আসতে পারে। আর বাকি জঙ্গলের পাশে আমাদের যাচ্ছিলাম এবং একটা খুব ভালো জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম। পুরো জঙ্গলটা পরিদর্শন করতে গেলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কারণ জঙ্গলের সাইড দিয়ে যাওয়া মানে তোমরা বুঝতে পারছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু 3 মাথার মুখ, হ্যাঁ, ধরে বসো। ঢেউ আছে কিন্তু, হ্যাঁ, ঢেউ আছে কিন্তু। মাঝি ভাই যেটা বললো, তো আমরা নৌকোটা একটু আস্তে করেছিলাম। আর জাহাজটা দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ থেকে আসছে। এরকম প্রচুর জাহাজ এই জায়গায় তোমরা দেখতে পাবে, কারণ এটা বাংলাদেশের অনেকটা কাছে, মানে এই জঙ্গলটা অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেকটা কাছে। তো আমরা মাছ কাটাকাটির ইয়েগুলো করছিলাম, কারণ আমাদের রান্না করতে হবে ফেরার পথে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, আর মোটামুটি আমরা বাগনা ফরেস্টের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু বিটে আমরা নামতে পারিনি, কারণ এটা বন্ধ আছে। বাকি জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এবং নৌকো খুব জোরে চলছিল না, খুব আস্তেও চলছিল না। প্রবৃতদা এই ফ্যাসা মাছ কাটছে। ফ্যাসা মাছটা আজকে আমাদের জালে ধরা পড়েছে, ফাটাফাটি আমরা সকালে যখন জাল ফেলেছিলাম 3-4 রকমের মাছ উঠেছিল, তার মধ্যে ফ্যাসা মাছ উঠেছিল, একটা বড় ফ্যাসা মাছ, সে দেখার মতো। তোমরা জানো নোনা জলের মাছ। এছাড়াও খয়রা ইলিশ, পার্শে, চিংড়ি, প্রায় 4.5 থেকে 5 কেজি মতো মাছ আমাদের জালে ধরা পড়েছিল, এবং আরও মাছ আমরা এক্সপেক্ট করেছিলাম। আর আমাদের মাঝি ভাই যে ছিল, খুব ভালো, ওনার মন খুব ভালো, উনি ওনার মতো করে নৌকো দেখে চালাচ্ছিল, খুব ভালো লোক। ওনার সাথে অনেকক্ষণ ধরে আমি কথা বললাম, জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানলাম, কারণ ওনার বাড়ি হচ্ছে একদম জঙ্গলের সামনে, এবং আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিলো উনি। আর ওনার বাড়ি কাছেই, মানে একদম ছোটো মোল্লাখালিতেই ওনার বাড়ি। বাকি ছোট্টু আছে, ছোট্টুর বন্ধুবান্ধব ছিল। পুরো দিনটা খুব ভালোভাবে কেটেছিল। আর বাকি তোমরা দেখতে থাকো। তুই কি বাঘ মারবি? শুধু জল, জল আর জল। এই জলে জঙ্গলেই জীবন। এখানে তোমরা দেখতে পারো মানুষ কীভাবে একসাথে থেকে আনন্দ করে বা একসাথে থাকে। এটা কিন্তু খুব মজার ব্যাপার।
বোতল ঠান্ডা হচ্ছে, ঠান্ডা জল খেয়েছিলাম। এখন নদীতে তোমরা দেখতে পারো, এই সুন্দরবনের নদীতে বোতলকে ঠান্ডা করা হচ্ছে। দেখো এইভাবে ঠান্ডা করছি, জানি না ঠান্ডা হবে কিনা। পুরো স্নান করাচ্ছি, ঠান্ডা করছি। দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। সুন্দরবনের স্থানীয় কিছু ভাষার অর্থ তোমাদের খুব জানা দরকার, যেটা তোমরা হয়তো জানতে পারলে খুব তোমরা বুঝতে পারবে। যেটা হচ্ছে নিত্যমারা। নিত্যমারা একটা অর্থ আছে, নিত্যদিনে মাছ ধরার যাদের পেশা ছিল, তো সেই হিসাবেই ওদের বলা হয়। আর জঙ্গলের পাশে একটা কাপড় ঝুলে থাকে, লাল কাপড় বা যে কোনো ধরনের কাপড় ঝুলে থাকে, যেখানে বাঘে আক্রমণ করে মানুষকে নিয়ে যায়। আর এই যে জঙ্গলের সাইডে যে কাপড়টা ঝুলে থাকে, যদি কোনো মাঝি বা কোনো জেলে যদি ওই মাছ বা কাঁকড়া ধরতে আসে সেকেন্ড টাইমে ওই জায়গায়, তাহলে তারা ওই কাপড় থেকে বুঝবে যে এই জায়গায় হয়তো বাঘে কাউকে নিয়ে গেছে। তো তারা একটু সাবধান অবলম্বন করে। এবং তোমরা কি জানো, নৌকোর যে সামনে যে মাথাটা আছে, ওই মাথাটা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে গলুই। ওই মাথাটার নাম হচ্ছে গলুই, গলুই বলে অ্যাকচুয়ালি। আর এছাড়াও অনেক অর্থ আছে, অনেক কিছু আছে যেগুলো তোমরা জানলে হয়তো অবাক হবে। ঠিক আছে, জঙ্গলের কিছু সময় থাকে যে সময় মাছ কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণ হচ্ছে সেই সময় মাছ কাঁকড়ার যদি সারা বছর ধরে মাছ কাঁকড়া ধরে, কিন্তু কিছু কিছু সময় আছে যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে জেলে বা কেউ মাছ ধরতে যায় না। এবং আলাদা পারমিশন লাগে। যে খাড়িগুলো আছে যেগুলো সম্পূর্ণ ট্যুরিস্টের জন্য নিষিদ্ধ, সেই খাড়িগুলোতে আলাদা পারমিশন লাগে, যেখানে নিজের জীবন ঝুঁকি নিয়ে তারা মাছ ধরতে যায়, মাছ বা কাঁকড়া ধরতে যায়। এবং তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো সবচেয়ে বড় যে কাঁকড়া, যেটা কাঁকড়া তো অনেক রকম গ্রেড আছে, কাঁকড়া বলো বা বড় মাছ বলো, ভেটকি মাছ যেগুলো, সেগুলো কিন্তু খাড়ির মধ্যেই পাওয়া যায়। নদীতে কিন্তু ওই মাছ পাওয়া খুব মুশকিল। নদীতে তোমরা মাছ পাবে, যেহেতু বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড আছে, তোমরা নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যাবে জাল ফেললে। কিন্তু ভালো কাঁকড়া বা ভালো জাতীয় কাঁকড়া পেতে হলে কিন্তু একদম বাঘ যেখানে থাকে বা যেখানে বাসস্থান, সেই যে খাড়ি, সেই ভয়ানক খাড়ি, সেই খাড়ির কিন্তু ভেতরে তোমাদেরকে তাদের যেতে হয়। এবং খুব জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়, এবং সময় থাকে, সময়ে জোয়ার ভাটার খেলা থাকে, জোয়ার ভাটার খেলার ওপর বেস করে যেতে হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি আবার আসছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে যখন জোয়ার হয় বা ভাটা হয়, সব পুরো জঙ্গল কিন্তু জলের মধ্যেই ডুবে থাকে, কিন্তু এই গাছগুলো দেখো একদম তরতাজা। মানে হয় না যে হয় এই যে বিভিন্ন ধরনের যে গেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের সুন্দরী গাছ, হ্যাঁ, তারপরে কেওড়া ফল গাছ, এগুলো কিন্তু সব জলের মধ্যে ডুবে থাকে এবং খুব তরতাজা থাকে। কারণ এটা এইভাবেই তৈরি, সুন্দরবন এইভাবেই তৈরি। বিশ্বের এত বড় জঙ্গল, যেটা মানে 40% আমাদের ভারত, এবং বাকিটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যে সুন্দরবন আরও ভয়ানক, আরও সুন্দর। মানে সেটা তোমরা হয়তো ভিডিও দেখলে, হয়তো বাংলাদেশের কিছু ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। সেই সুন্দরবন দেখতে সম্পূর্ণ অন্যরকম। আর আমি মাঝে বুড়ির ডাবরি গেছিলাম, যেটা বুড়ির ডাবরি খুব ভয়ানক জঙ্গল। বুড়ির ডাবরি যে একদম বাংলাদেশের কাছে, এবং সেই জঙ্গলের কিছুটা অংশ ভারতে, কিছুটা অংশ বাংলাদেশে। কারণ
ভাগ তো করা যায় না ওইভাবে জঙ্গল। তো সেই ক্ষেত্রে আমার দেখে খুব মানে হয়েছিল, এবং আমি দূরে দেখছিলাম যে একটা দুটো নৌকো যারা পারমিশন নিয়ে ওখানে মাছ ধরতে যায়। এবং চামটার জঙ্গল বলে একটা জঙ্গল আছে, চামটার জঙ্গল খুবই মানে ভয়ানক জঙ্গল, যে জঙ্গলে মানুষ গেলে আর ফিরে আসে না, এবং খুব সাবধানতা অবলম্বন করে মাছ ধরে জেলেরা। তো চামটা কিছুদিন আগে একটা খবর এসেছিল, তোমরা জানো, চামটা জঙ্গল থেকে দুজনকে নিয়ে গেছে। আর এখন ন্যাশনাল পার্কে বেশি বাঘ দেখা যাচ্ছে, তার কারণ আমি জানি না, আমার কাছে আপডেট আসে, মানে কেউ যদি ঘুরতে যায় সে দেখতেই পায়, এবং যারা ক্যামেরাম্যান আছে তাদের তো চোখে ধরা পড়েই। তো প্রচুর আপডেট আছে, এভরিডে বাঘ দেখা যাচ্ছে, এবং আগে থেকে বাঘের সংখ্যা অনেক বেড়েছে। বাকি আমরা ফিরছিলাম, আমাদের একটু বেলা হয়ে গেছিলো, এবং আমাদের রান্না মোটামুটি সরঞ্জাম রেডি। আমরা একটা জায়গা সেটেল করেছিলাম যেখানে আমরা বসে রান্না করব। মোটামুটি সবাই মিলে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, হাসি ঠাট্টা মজা নিয়ে আমরা কাটিয়েছি। বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে এপিসোড আছে, এটা 6 নম্বর না 7 নম্বর এপিসোড। জঙ্গলটা আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বাকি আমরা যে জায়গাটা রান্না করব সেই জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরা দেখতে পারো। তো সঙ্গে থেকো, আর আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং এরপরে এপিসোডটাও ভালো লাগবে। পুজোর সময় সুন্দরবন যাওয়ার কথা চলছে, যদি যাই অতি অবশ্যই নতুন কিছু তোমাদেরকে দেখাতে পারবো। জায়গার নাম হচ্ছে ঝিঙেখালি। ঝিঙেখালিতে আমরা 3 থেকে 4 জন যাওয়ার কথা আছে। সুরজিৎ থাকবে, আমি থাকবো, আরও একজন থাকবে, এক দাদা দাদা, ওনার নৌকো আছে। ওনার বাড়ি হচ্ছে মইবিটের দিকে। তো মোটামুটি একটা ফাইনাল হয়ে রয়েছে। বাকি সুন্দরবন নিয়ে তো আমি অনেক কথা বলি, অনেক কিছু বলি, তোমরা জানি না তোমাদের কতটুকু কি এই ভিডিওটা দেখে ভালো লাগবে। তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব জঙ্গল নিয়ে, কারণ জঙ্গলকে আমি ভালোবাসি, তোমরা জানো। তো ভিডিওটা দেখতে থাকো। আর মোটামুটি আমাদের জঙ্গলে ঘোরা হয়ে গেছে, মোটামুটি এবার আমরা ফিরছি আর কি, ফিরবো বললে ভুল হবে, ফিরছি। তো সেই পথ দিয়ে ফিরছি, এবং আমাদের রান্না করার সময় হয়ে এসেছে। আমরা রান্না করব, এবং আমাদের যে গন্তব্যস্থলটা আমরা চুজ করেছিলাম সেখানেই আমরা যাচ্ছি। নেক্সট যে এপিসোড আসছে তোমরা অতি অবশ্যই দেখো। আর নৌকো থাকবে, এই জঙ্গল থাকবে, আমি থাকবো, সঙ্গে আমার যারা বন্ধুবান্ধব সবাই থাকবে, এবং আমাদের বাঘ মামাও থাকবে। যাই হোক, অনেকে রিকোয়েস্ট থাকে যে দাদা তুমি যাও, বাঘ দেখাতে পারো না। তোমাদেরকে একটা কথা বলি, বাঘ দেখা কিন্তু অত সহজ না, কারণ তোমরা এটা খুব ভালো করে জানো, বাঘ কিন্তু আমাদেরকে দেখতে পায়, কিন্তু বাঘকে কিন্তু আমরা দেখতে পাই না। তার কারণ বাঘের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি, ঠিক আছে। আর যেহেতু জোয়ার থাকে, জোয়ারের সময় জঙ্গলের সমস্ত পশু পাখিরা, মানে বিশেষ করে হরিণ বলো, শূকর বলো বা টাইগার বলো, সব জঙ্গলের উঁচু জায়গায় পৌঁছে যায় যখনই জোয়ারটা আসে। কারণ জোয়ার এলে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তো সেই কারণে দেখা খুব মুশকিল হয়ে পড়ে। শীতকালে এই জিনিসটা হয় না, শীতকালে তোমরা খুব ভালোভাবে পরিদর্শন করতে পারবে এবং সমস্ত কিছু দেখতে পাবে, বিশেষ করে হরিণ, টাইগারও দেখতে পাবে। টাইগার এখন প্রচুর দেখা যাচ্ছে, আমার কাছে আপডেট আসে ফেসবুকে। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, কমেন্ট দিও, তোমাদের কোন জিনিসটা তোমরা চাইছো আর কোন জিনিসটা হলে ভালো হয়, আমি অতি অবশ্যই চেষ্টা করব সেটা করার। আর সবাইকে দুর্গা পুজোর
অভিনন্দন, ভালোবাসা। খুব ভালো করে তোমরা পুজো কাটাও। আমিও চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার। আর আরেকটা কথা, যদি তোমাদের কারোর কখনো আসার ইচ্ছা হয় আমাকে অতি অবশ্যই SMS করো। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুকে কথা বলতে পারো। অতি অবশ্যই তোমাকে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো সঙ্গে থেকো।